বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে সংকটাপন্ন হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, দেশবাসীর দোয়া চান তারেক রহমান। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একই দিনে গণভোট করতে প্রস্তুত ইসি। রাজধানীতে মক ভোটিং, 2 ব্যালটে ভোটের সময় বিবেচনায় প্রস্তুতি। লুটপাটের শাস্তি চায় বিএনপি, প্রতিষ্ঠান বন্ধে নেই সমাধান। ব্যবসা বান্ধব রাজনৈতিক ব্যবস্থার তাগিদ জামায়াতের, নতুন অর্থনৈতিক ব্যবস্থায় জোর এনসিপির। এবং বিপিএল ফিক্সিং নিয়ে হার্ডলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অ্যালেক্স মার্শালের জালে ধরা পড়লেন বিজয় সৈকত, শফিউল সহ 9 ক্রিকেটার। সন্দেহের তালিকায় 2 কর্মকর্তাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে। সংকটাপন্ন হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল, অনুসরণ করতে পারছেন চিকিৎসক নার্সদের নির্দেশনা। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে কথা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতা। বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। বিএনপি নেতা আহমেদ আজম খান জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়েছে, বিদেশে নেয়ার অবস্থায় আসলে নেওয়া হবে ব্যবস্থা। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে বেগম জিয়াকে দেখতে আসেন ডাকসুর সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। হাসপাতাল থেকে বেরিয়ে দলীয় প্রধানের জন্য সবার কাছে দোয়া চান তিনি। পরে দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত, চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। লিভার সিরোসিস এটি সবচেয়ে জটিল রোগ। সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন, বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য চেয়েছেন। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইয়েতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। আর বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই করা আছে, ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। এদিন সকালে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে আসেন এনসিপি নেতারা। অবস্থা সংকটাপন্ন হলেও বেগম জিয়া সজাগ ও সজ্ঞান আছেন বলে জানান এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা। ডাক্তার ও নার্সদের নির্দেশনা বেগম জিয়া বুঝতে পারছেন বলেও জানান তিনি। আর ফেসিবাদী আমলে রাজনৈতিক প্রতিহিংসায় বেগম জিয়ার চিকিৎসা ব্যাহত হয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। সজ্ঞানে আছেন, সজাগ আছেন, চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। শারীরিকভাবে ওনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যখন চিকিৎসা করতে আসতো। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। এদিকে বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে এসে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো সম্ভব না। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। প্রায় 1 সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয় বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার অপেক্ষায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডন থেকে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন। তারেক রহমান জানান, রাজনৈতিক বাস্তবতার প্রত্যাশিত পর্যায়ে আসা মাত্রই দেশে ফিরবেন তিনি। তারেক রহমান সবার কাছে দোয়া চেয়েছেন। আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। স্ট্যাটাসে তিনি আরও জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে আসছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে চিকিৎসায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার অসুস্থতা কোনো স্বাভাবিক ঘটনা নয়। কারাগারে তাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিদেশে বসে আওয়ামী লীগের নির্বাচন প্রতিহতের হুমকি কোনো কাজে আসবে না বলেও জানান তিনি। বেগম জিয়ার সুস্থতা উপাসনালয়ের পাশাপাশি প্রতিটি ঘরে দোয়া করার আহ্বান মির্জা আব্বাসের। জেল কর্তৃপক্ষ অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে। আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। ওনার এই আজকে অসুস্থতাটা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয়, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে উনি আজকে এই অবস্থায় উনি আছেন। সবাই জানো, শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, মন্দির, মঠ, গির্জা নয়, প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষ যেন তার জন্য দোয়া করেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সংসদ নির্বাচন এবং গণভোটের মক ভোট পরিদর্শনে এসে কথা জানান সিইসি। এ সময় তিনি বলেন, একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণভোট দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে তা দেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। লাইন দেখে বোঝার উপায় নেই, এটি নির্বাচন কমিশনের ভোটের আগের প্রস্তুতি। ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি। ভোট শেষ হবার আগ মুহূর্তে জাল ভোট দিতে এসেই ধরা পড়ল ভোট গ্রহণ কর্মকর্তার হাতে। সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন সহকারী প্রিজাইডিং অফিসার। মাঠের বাস্তবতা পর্যবেক্ষণ এবং সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার রাজধানীর আগারগাঁ শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। বাইরে থেকে কিছু ভোটার আনা হলেও বেশিরভাগ ভোটারই ছিলেন ইসির কর্মকর্তা কর্মচারীরাই। তাতেই দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতি। সকাল 8টায় ভোট শুরুর কথা থাকলেও 15 মিনিট পরে শুরু হয় ভোট গ্রহণ, চলে বেলা 12টা পর্যন্ত। একই সঙ্গে দুটি ব্যালটে ভোট দিয়ে ভোটাররা জানান, গণভোট নিয়ে তেমন কোনো ধারণা না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় তাদের। ব্যালট পড়ার মতো তেমন সময় পাননি বলে অভিযোগ করেন কোনো ভোটার। দেখার পর আর এই সময় কি এখানে আছে? হ্যাঁ বা না দিবে, এটা আসলে তারা কোন জায়গা দিবে তারা নিজেও জানবে না। এই জায়গাটা একটু আমাদের ব্যাপক প্রচার করা উচিত। ব্যালটের লেখা পড়ার ব্যাপারে বেশিরভাগ ভোটারের অনীহা দেখা গেছে। দুইটা কন্ডিশন পুরোপুরি পড়েছি আর দুটো কন্ডিশন পড়ে নাই। আমি দুটো কন্ডিশন পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায় না, এটা পড়ার সুযোগ হয় না। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সিএসি জানান, মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা, জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা, এর টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা ভোট দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে, দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো। এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। সংসদ ভোট এবং গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি আছে উল্লেখ করে সিএসসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। ইসির মক ভোটিংয়ে 500 জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে 352টি। ভোট পড়েছে 70.4%।
কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারের দুই উপদেষ্টার নির্বাচন করার ইচ্ছে থাকলে অনেক আগেই পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। তারা সরকারে থাকায় নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি আরও বলেন, নির্বাচনে কালো টাকার খেলা বন্ধের উদ্যোগ দেখা যাচ্ছে না। নির্বাচনকে কেন্দ্র করে ধর্ম নিয়েও জবরদস্তি চলছে। যারা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারাই নির্বাচন ভণ্ডুলে তৎপর। তারা যদি নির্বাচনই করতে চান, এখনো তারা সরকারের মধ্যে আছেন, এটা আমার কাছে বোধগম্য না। কারণ সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ, কোনো অংশীজনকে মদত যোগানোটা সরকারের কাজ না। আর সরকারের নিরপেক্ষতা নিয়েও তো মানুষ এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। সুতরাং সরকারের নিরপেক্ষতা কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, এটাও আগামী নির্বাচনের একটা প্রশ্ন হিসেবে এটা উত্থাপিত হবে। সময় সংবাদে আরও থাকছে, 1 ডিসেম্বর থেকে শুরু সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। 2 মাস যাতায়াত করবে 7টি নৌযান, থাকছে রাত যাপনের সুযোগ। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। লুটপাটকারীদের শাস্তি চায় বিএনপি, তবে অর্থনীতির স্বার্থে প্রতিষ্ঠান বন্ধে সমাধান দেখছে না দলটি। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিতের তাগিদ জামায়াতের। আর মাফিয়া ব্যবসায়ীদের বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছে এনসিপি। রাজধানীর এক অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা, যাতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় লাল ফিতার দৌরত্বে সরকার নিজেই ব্যবসা বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বলে অভিযোগ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আর সব মানুষের অংশগ্রহণ নিশ্চিতে নতুন অর্থনৈতিক মডেলে যাওয়ার ওপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাকে পৌঁছাতে পারবো না। বড় রাজনীতিকে যেভাবে গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। খালি রাজনীতিকে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। নানা বৈষম্য এবং অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন বড় চ্যালেঞ্জ। বিগত সরকারের আমলে আমরা অবকাঠামোগত উন্নয়নের কথা অনেক বেশি শুনেছি। উন্নয়নের কথা আমরা শুনেছি যেটা মূলত ইনফ্রাস্ট্রাকচার বেসড, কিন্তু আমাদের ইকোনমিটা জাস্টিস বেসড হতে হবে। একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। অর্থনীতিতে দুর্বৃত্তপনায় রাষ্ট্র সহায়তা করছে অভিযোগ করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে রাজনৈতিক সদিচ্ছা নিশ্চিত করতে হবে। বৈপ্লবিক পরিবর্তন নয়, বরং যৌক্তিক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি, তাদেরকে আহ্বান জানাই, আসো। বলে কোথায় আসবো? তোমার দেশ তো স্টেবল না, তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে, আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু নতুন বাংলাদেশ নয়, বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়া বিএনপির লক্ষ্য। অর্থনীতির স্বার্থে গত 16 বছরে লুটপাটকারীদের শাস্তি নিশ্চিত হলেও প্রতিষ্ঠানগুলো সচল রাখার উপর জোর দেন তিনি। লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনরা আগামী বাংলাদেশ বিনির্মাণে মতামত তুলে ধরেন। সুন্দর করে শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশে ডলার সংকট নেই জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রমজানে পণ্য আমদানিতে এলসি খোলায় কোনো জটিলতা নেই।
ইসলামী ধারার 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহে শুরু হবে বলেও জানান তিনি। বিগত সরকারের সময়ে নজিরবিহীন লুটপাটে খেলাপি ঋণের সর্বশেষ পরিমাণ দাঁড়িয়েছে 6,45,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় 35.77%। আমি অন্তত শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বৈদেশিক মুদ্রার সংকট, টাকার অবমূল্যায়ন আর রাজনৈতিক অস্থিরতায় আমদানি খরচ বেড়েছে। অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের ঋণ না দিয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে ব্যাংকগুলো। আমদানি শুল্ক থেকে শুরু করে সবকিছু মিলে প্রায় 60%-এর মতো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়েছে। লোন অ্যাপ্রুভাল থাকা সত্ত্বেও এসি করতে পারছেন না, কারণ আপনারা জানেন সকলে অনেকগুলো ব্যাংক স্থবির হয়ে আছে। ক্লাসিফাইড করলেই টাকাটা প্রভিশনে রাখতে হয়, প্রভিশন করলে ডিভিডেন্ড দেওয়া যাবে না। আর সেই কারণেই এটা যদি আমি অ্যাভারেজ 35% ধরি, তাহলে এই 35% টাকা গেল কোথায়? তবে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স এবিপির দাবি, এলসি সহ কোনো খাতেই নেই জটিলতা। কি পরিমাণ রিস্ক আমরা ক্যারি করি, কিভাবে টাকাগুলো লুট হয়ে যায়, কিভাবে টাকাগুলো সাইফন্ড অফ হয়ে যায়, কিভাবে টাকাগুলো কর্পোরেট সেক্টর টাকাটা মেয়ের বিয়ে দেয়, BMW গাড়ি কেনে এবং করে আমাদের লোনটা ব্যাক করে, একবার চিন্তা করে না যেটা গরিব দেশের রাষ্ট্রের টাকা এগুলো। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়ে ব্যাংক খাত, বিষয়টি বিবেচনা রাখতে হবে আগামী সরকারকে। বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহ থেকে। ডলার সংকট না থাকায় রমজানের পণ্য আমদানিতে খোলা হয়েছে অতিরিক্ত ঋণপত্র। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15% গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, তাই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। ব্যাংক খাতের দুরবস্থার জন্য বন্ড স্টক মার্কেটের দুর্বলতাকেও দায়ী করেছেন গভর্নর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সব ধরনের আশ্রয় আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র, চলবে যাচাই বাছাই। আফগানদের ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা, আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের। সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে 1 ডিসেম্বর। 31 জানুয়ারি পর্যন্ত কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল করবে 7টি জাহাজ, থাকবে রাত যাপনের সুযোগও। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর উপকূলে নোঙর করেছে পর্যটকবাহী 2টি জাহাজ। কর্তৃপক্ষ বলছে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে যাতায়াত করবে জাহাজ দুটি। আমাদের জাহাজের সিট ক্যাপাসিটি হইল এক একটা জাহাজের 350 করে, আমাদের সবকিছু রেডি হয়ে গেছে। কক্সবাজার শহরের নুনিয়াছড়া জেটি থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে, আর বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 7টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আশাবাদী, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপবাসী। 2000 মাত্র সীমিত, এই জন্য অনেক রিসোর্ট অনেকে চালু করে নেয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে পর্যটক পারাপারের সময় জাহাজগুলোকে কঠোর নজরদারিতে রাখা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে যেসব ডিরেকশন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির অভিবাসন দপ্তর জানিয়েছে, প্রত্যেক আবেদনকারীকে সর্বোচ্চ মাত্রায় যাচাই বাছাই না করা পর্যন্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। একই সঙ্গে আফগান পাসপোর্টধারীদের ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই অভিবাসন ইস্যুতে বেশ তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের ওপর আফগান নাগরিকের হামলায় হতাহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। এরপর এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।
এরই জেরে এবার যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার দেশটির অভিবাসন দপ্তর USCIS এর পরিচালক জোসেফ এডলো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত স্থগিত থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন 19টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এর আগে আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আসা অভিবাসন স্থায়ীভাবে বন্ধের কথা ভাবছেন তিনি। যদিও কোন কোন দেশ এর আওতায় পড়বে তা স্পষ্ট করে বলেননি ট্রাম্প। তবে আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর, ম্যাচ ফিক্সিং নিয়ে হার্ড লাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন বিপিএল এর ক্রিকেটারদের নিলাম তালিকা থেকে বাদ পড়ল বিজয়, সৈকত, শফিউল সহ সন্দেহভাজন 9 ক্রিকেটারের নাম। অ্যান্টি কারাপশন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবি আগেই জানিয়েছিল বিপিএল এ ফিক্সিং এ জড়িতদের নাম তারা প্রকাশ করবে না, তবে চূড়ান্ত যে তালিকা দেয়া হবে সেখান থেকে বাদ দেয়া হবে ক্রিকেটারদের। তাতে বিসিবি না বলে দিলেও নিশ্চিত হয়ে যায় কারা ছিলেন ফিক্সিং এর সাথে জড়িত। তাদের বিপক্ষে পাওয়া গেছে প্রমাণ। অনেকের ধারণাই সত্য হয়েছে, এনামুল বিজয় সেই তালিকাতে সবার উপরের দিকে। তারকা ক্রিকেটারের ফিক্সিং এর সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিসিবি, যার কারণে তার নাম নেই এবারের বিপিএল এর নিলামের তালিকায়। মোসাদ্দেক সৈকতকে নিয়ে খুব একটা কথা হয়নি, তবে সৈকত ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ম্যাচ গড়াপেটায় যুক্ত ছিলেন সেই প্রমাণ পেয়েছে বিসিবি। এবার নিলামের তালিকায় ছিলেন সি ক্যাটাগরিতে, সেখান থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বাকি নামগুলো বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো তারকা নয়, তবে নিহাদুজ্জামান তাকে ধরা হচ্ছিল জাতীয় দলের ভবিষ্যৎ। সেই স্পিনারও ছিলেন জড়িত, তার সঙ্গে আছেন মনির হোসেন খান, মিজানুর রহমান। আলাউদ্দিন বাবুর সন্দেহজনক বোলিং দেখিয়ে অনেকে ধারণা করেছিলেন তার ফিক্সিং সংশ্লিষ্টতার কথা। বিপিএল এর নতুন নিলামের ক্রিকেটার তালিকায় তার নাম না থাকা সেটা এখন প্রমাণিত। তার সাথে বড় নাম জাতীয় দলে খেলা সঞ্জামুল ইসলাম। বিসিবির প্রথম তালিকায় এসব ক্রিকেটারের নাম থাকলেও অ্যালেক্স মার্শাল পরামর্শ দিয়েছেন এই আসরে তাদের না রাখতে। বিসিবিও সেখানে আর দ্বিমত করেনি। আপাতত কোনো শাস্তি ঘোষণা নয়, এভাবেই এই ক্রিকেটারদের বাইরে রাখা হবে আইসিসি ও বিসিবি আয়োজিত বিভিন্ন আসরে। ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ, কর্মকর্তা ও সাংবাদিকরাও জড়িত আছে, তাদেরকেও রাখা হবে ক্রিকেটের কার্যক্রম থেকে বাইরে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 12তম বিপিএল নিলামের তালিকা থেকে নিজের নাম বাদ যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনামুল হক বিজয়। ফিক্সিং ইস্যুতে নিজেকে নির্দোষ দাবি করে বিসিবির কাছে প্রমাণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যদি প্রমাণ থাকে তাহলে অবশ্যই এরা জানতে চায়, প্রমাণ দেখান আপনি সামনে। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? আপনি ধাপ করে বাদ দিয়ে দিবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামায় দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? হ্যাঁ, আমি অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না দেখাইতে পারেন তাহলে যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দেবে? এটার বিচার কে করবে? এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়া সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে সংকটাপন্ন হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতি হলে নেওয়া হবে বিদেশে, দেশবাসীর দোয়া চান তারেক রহমান। নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একই দিনে গণভোট করতে প্রস্তুত ইসি। রাজধানীতে মক ভোটিং, 2 ব্যালটে ভোটের সময় বিবেচনায় প্রস্তুতি। এবং লুটপাটের শাস্তি চায় বিএনপি, প্রতিষ্ঠান বন্ধে নেই সমাধান, ব্যবসা বান্ধব রাজনৈতিক ব্যবস্থার তাগিদ জামায়াতের, নতুন অর্থনৈতিক ব্যবস্থায় জোর এনসিপির। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।